মাননীয় সদস্যবর্গ, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা আমরা অব্যাহত রাখব ফর দ্য টাইম বিং। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন পঞ্চগড় ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ফরহাদ হোসেন আজাদ। আচ্ছা, হবিগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবু মনসুর সাকাওয়াত হাসান। আচ্ছা, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই সংসদে আসতে পেরে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরানা আদায় করছি। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমানের প্রতি আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি আমার এলাকার জনগণ এবং ভোটারদের প্রতি আমার ধন্যবাদ জানাচ্ছি। তারা আমার প্রধান প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের আমিরের চেয়ে ৬২,০০০ ভোট বেশি দিয়ে আমাকে এই সংসদে তাদের জন্য কথা বলার জন্য পাঠিয়েছেন। এর জন্য মাননীয় স্পিকার, ১৯৭১ সালের ২৫শে মার্চ যখন পাক হানাদার বাহিনী এদেশের মানুষের উপর হত্যাকাণ্ড পরিচালনা করছিল, তখন যে মানুষটি চট্টগ্রামের হালি শহরের ৮ম ৮ বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলেন উই রিভোল্ট, এবং পরবর্তীতে যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমি সেই বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন, যিনি অন্যায়ের সাথে কোনো সময় আপোষ করেননি, আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি। মাননীয় স্পিকার, আমি ৫২, ৭১, ৯০ এবং ২৪-এর জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ২৪-এর ৫ই আগস্ট যখন আমি ঢাকার রাজপথ থেকে বাসায় ফিরি, তারপর রাত 11:30টার সময় আমার নেতা জনাব তারেক রহমান আমাকে নির্দেশ দেন বানিয়াচঙ্গে যাওয়ার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি রাত 3:30টায় বানিয়াচং পৌঁছাই। পরদিন সকাল 8টার সময় স্থানীয় এলার হাই স্কুল মাঠে 7 জন শহীদের লাশ সামনে নিয়ে আমরা জানাজায় সমবেত হই। ছাত্র জনতার সিদ্ধান্ত মোতাবেক আমি একমাত্র বক্তা ছিলাম। আমি তখন মনে করি আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমান 5 তারিখ ঘোষণা করেছিলেন, এখন কেউ কোনো নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না, কেউ যেন শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করে। আমি সেটা স্মরণ করে বানিয়াচঙ্গে লক্ষ জনতার সামনে ঘোষণা করি, এখন পুলিশ নেই, বিডিআর নেই, র্যাব নেই, আমাদের প্রত্যেকের নিজ পাহারা, নিজের এলাকা আমাদের পাহারা দিতে হবে। আমাদের যেন কোনো ভিন্ন মত, ভিন্ন ধর্ম, ভিন্ন দলের কারণে কেউ যাতে নিগৃহীত না হয়। আমি বানিয়াচংবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারপর দিন সকাল থেকে একটি ঢিল পর্যন্ত কারো বাড়িতে পড়েনি। মাননীয় স্পিকার, 5ই আগস্টে বানিয়াচঙ্গে 9 জন শহীদ হয়েছিলেন, 73 জন আহত হয়েছিলেন গুলিতে। আমরা তাদের দাফন সম্পন্ন করি এবং শহীদের পরিবারের সাথে যোগাযোগ রেখে সার্বক্ষণিক আমরা তাদেরকে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। আমরা 73 জন যারা আহত হয়েছিল তাদেরকে হবিগঞ্জে, সিলেটে এবং ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করি। আমি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছিল তাদের বিচার দাবি করি। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি একটি ধ্রুব সত্য স্বীকার করেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক
সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমি ওনাকে আরও ধন্যবাদ জানাই, তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কিছু গৃহীত কর্মসূচি সম্বন্ধে উনি বক্তব্য রেখেছেন। আমি বলতে চাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আরও 27টি দল সাথে নিয়ে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই 31 দফা কর্মসূচিকে সমন্বিত করে পরে 8টি কর্ম পরিকল্পনা তিনি ঘোষণা করেছেন। আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়িকে একটি এশিয়ার ইমার্জিং টাইগারে রূপান্তরিত করেছিলেন, এই 31 দফা পরবর্তীতে 8টি কর্ম পরিকল্পনা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশ একটি উন্নতশীল উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাদের এবং সদস্যদের ধন্যবাদ জানাই। তারা রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট করার পরেও পরবর্তীতে এসছে এবং রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখছেন। আমি তাদেরকে আরও ধন্যবাদ জানাই। তারা বলেছিলেন পিআর সিস্টেম ছাড়া অথবা জুলাই সনদ গ্রহণ ছাড়া তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না, কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আজকে সংসদে ওনারা বক্তব্য রাখছেন। আমি আশা করি তারা জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেগুলিকে উদার মনে গ্রহণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সকলকে সহযোগিতা করবেন। মাননীয় স্পিকার, আমার এই এলাকা অত্যন্ত দুর্গত এলাকা। আমার এই এলাকার আমার 6টি ইউনিয়ন থেকে উপজেলা হেডকোয়ার্টারে আসতে আরও 3টি উপজেলার মাধ্যমে আসতে হয়। আমি জানাচ্ছি বানিয়াচং কাদিরগঞ্জ সড়ক, বানিয়াচং মুরাদপুর হয়ে কুমরি নজরপুর সড়ক এবং বানিয়াচং মন্দুরি হয়ে আগুয়ার সড়ক এবং বানিয়া আজমেরিগঞ্জ পাহাড়পুর সড়ক যেন সম্পন্ন করা হয়, এর জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের 3টি ব্রিজ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সাইফুর রহমান সাহেব প্রতিস্থাপন করেছিলেন, বেইলি ব্রিজ। সেগুলো আজকে পাটন খুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষের দুর্ভোগ হয়। আমি আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ে এই ব্যাপারে যোগাযোগ করেছি। আমি আশা করি যোগাযোগ মন্ত্রণালয় সেই ব্রিজগুলোকে দ্রুত একটি পাকা ব্রিজে রূপান্তরিত করার ব্যবস্থা নেবেন। আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এই ভাটি অঞ্চলে অনেক আমাদের পিছিয়ে পড়া আছে, সেগুলোর জন্য যেন স্ব মন্ত্রণালয় তাদের দৃষ্টি দেন এবং উন্নয়নের। জি, 2 মিনিট বাড়াতে 1 মিনিট, ধন্যবাদ, 1 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য কাঠামো, আমাদের 2টি উপজেলায় 2টি হাসপাতাল আছে, সেগুলা 50 বেডে উন্নত হয়েছে, কিন্তু 30 বেডেরই আমাদের লোকবল এবং সরঞ্জামাদি নেই। আমি আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই 50 বেডে উন্নত হাসপাতালগুলোতে তাদের প্রয়োজনীয় জনবল এবং সরঞ্জামাদি সরবরাহ করে মানুষের সুচিকিৎসার জন্য সহযোগিতা করবেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জি, মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনি জানেন এখন আরও 4টি আইন আছে, আমাদের বিল আছে, আমরা আনবো। তা মাননীয় প্রধানমন্ত্রী একটি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই সংসদ সচিবালয় কার্যক্রম করবেন আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব। কাজে উনি এখানে উপস্থিত আছেন, আপনি আইন কার্যক্রমে হাত দিন এখন। ওকে, থ্যাংক ইউ। একটু আমি ওনাকে একটু রিপ্লাইটা দিয়ে নিই। মাননীয় চিফ হুইপ, এখন পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র এখানে বোধহয় আসেনি, আসার সাপেক্ষে আমরা বিবেচনা করব। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনিও জানেন যে আমাদের যে সর্বশেষ কার্য উপদেষ্টা কমিটির মিটিং হয়েছিল, সেখানে যে সিদ্ধান্ত হয়েছিল তার মোতাবেকই কিন্তু সকাল থেকে অধিবেশন চলছে। যেহেতু অধ্যাদেশগুলা দ্রুত সময়ের মধ্যে 9 তারিখের মধ্যে বা 12 তারিখ লাস্ট ডেট
আমরা পাশ করাতে চাই, বিল আকারে বা আলোচনা করতে চাই। তো সে কারণে সকাল থেকেই অধিবেশন চলছে এবং শুক্রবারও অধিবেশন চলার কথা। তবে আমাদের কিন্তু কথা ছিল যে রাষ্ট্রপতির উপর যে ভাষণ সেটাকে স্কিপ করা হবে এবং আমরা আসলে আইনগুলো বা অধ্যাদেশগুলো অতি দ্রুত সময়ে পাশ করব। হয়তো এখন প্রেসে আটকে আছে বা টেকনিক্যাল কারণে আসতেছে না, এই জন্য রাষ্ট্রপতির উপর ভাষণ চলমান আছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে দ্রুত সময়ের মধ্যেই এই অধ্যাদেশগুলো পাশ হোক যেগুলো ঐক্যমত হয়েছে। কারণ পরে যদি এরকমটা না হয় যেগুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে বিরোধী দলের পক্ষ থেকে, সেগুলোর জন্য আলোচনার সময় রইল না, এই ধরনের অজুহাত যাতে আমরা শুনতে না পারি। আর আমরা তো অত্যাধিক সবাই গুরুত্ব দিয়েছি বলেই সকাল থেকে অধিবেশনটা চলছে। শুক্রবার আমরা অধিবেশন করব। তো মাননীয় সাংসদ নেতা উনি এখন অনুপস্থিত, উনি যদি থাকতেন তাহলে আরও ভালো হতো। কারণ আমরা কিন্তু সবাই এটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি আজকের এই উপস্থিতি এবং অধ্যাদেশগুলোকে। তো আমাদের অনুরোধ থাকবে যাতে রাষ্ট্রপতির ভাষণ সেটাকে স্কিপ করে অধ্যাদেশগুলোকেই যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমতের অধ্যাদেশগুলোকে আমরা বিল আকারে পাশ করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আপনি বসুন, মাননীয় বিরোধী দলের সরকারি দলের চিফ হুইপ, একটু বসুন প্লিজ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। আই হ্যাভ টেকেন এ নোট অফ ইউর প্রপোজিশন। আপনি যা ধারণা করছেন এমন নাও হতে পারে, নেভারদিলেস আই হ্যাভ টেকেন এ নোট অফ ইট। আমরা সংসদকে কার্যকর অধিকতর শক্তিশালী করার জন্য ট্রেজারি বেঞ্চ, অপোজিশন সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। হোপফুলি এভরিথিং উইল রান স্মুথলি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে চিফ হুইপ সাহেব। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ সাহেব যথার্থই বলেছেন। আমরা সংসদ দুই বেলা ডাকছি বা দুইটা অধিবেশন হচ্ছে। আমাদের উদ্দেশ্য মূলত বিলগুলো পাশ করানো। আমাদের 133টা অধ্যাদেশ আছে, আমরা গতকালকেও বলেছি এবং আমি খুবই আনন্দের সাথে কথা বলি যে বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্যরা যে পরিমাণ কোঅপারেশন করছেন সেটা সত্যি সত্যি প্রণিধানযোগ্য আমি মনে করি। এবং যে কথা বলেছেন সেটাও আজকে রেকর্ডের জন্য, এবং এটা সত্যি রিয়েলি পার্লামেন্টকে প্রাণবন্ত এবং পার্লামেন্টের কার্যকর করার জন্য একটা সিদ্ধান্ত কথা বলেছেন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকলকে আবার জানাতে চাই, আমি গতকালকে রাত 3টা পর্যন্ত আমি চেষ্টা করেছি। আমাদের বাড়ি সাহেব আছেন, আমাদের প্রতিমন্ত্রী, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়, উনিও রাত 1-1:30 পর্যন্ত আপনার সাথে কথা বলেছি। আমাদের মাননীয় সংসদের সচিব সাহেব তিনি ওখানে নিজে সশরীরে উপস্থিত থেকে রাত 12টা-1টা পর্যন্ত চেষ্টা করেও আমরা বিল বিজি প্রেস থেকে, এবং সেখানে ল মিনিস্ট্রির 2জন লোক ছিলেন এবং সংস্থাপন মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2জন লোক ছিলেন, তারা সবাই উপস্থিত হয়েও আমরা চেষ্টা করেও সারা রাত ধরে চেষ্টা করেও আমরা কাঙ্ক্ষিত পরিমাণ পৌঁছতে পারিনি। তবে এই কথা সত্য যে আমরা বিল এখানে হাজির করতে পারবো কালকে দুপুরের মধ্যে, সমগ্র বিলগুলো আশা করি, এবং আমরা সব প্রিন্টেড পাবো কালকে দুপুরের মধ্যে। সুতরাং এই বিল আবার পাওয়ার পরে এই বিল এবং এই কাগজ সব একত্র করে এখানে স্ট্যাপলিং করতে হয়। এখানে একটা গ্রুপ আছে, 5টা গ্রুপ আমরা এখানে লাগিয়ে তারা তৈরি করছে, এবং সেই অনুযায়ী যখন বিল তৈরি হয় তখনই আমরা হাউজে দিচ্ছি। আজকে 4টা বিল এখন আছে, আগামীকালকে অনেকগুলো বিল আমরা আনবো সকালবেলা, এবং হোপফুলি যে আমাদের অনেকগুলো বিল সকালবেলা আসবে। আপনারা বিকাল থেকে যতগুলো মোশন দিয়েছেন বা যেসব আপনারা, আর ইতিমধ্যেই আমরা বিল যে পাশ করেছি আমরা হয়তো খেয়াল করি নাই, এক একটা বিলের মধ্যে 3-4টা অর্ডিন্যান্স ঢুকে গেছে এক একটা বিলের মধ্যে। যে কারণে আপনি বলছেন যে 1, 2, 3, 4, 5, 36, 37 পর্যন্ত গেছেন। এর কারণ হলো 4টা অর্ডিন্যান্স মিলিয়ে একটা বিল আমরা আনিছি, তাতে 54টা অর্ডিন্যান্স ইতিমধ্যে পাশ হয়ে গেছে আমাদের মধ্যে, আলহামদুলিল্লাহ। আর বাকি যে কয়টা আছে 133টার মধ্যে, সেগুলা অধিকাংশ বিলই আমি আশা করি কালকের ফার্স্ট সেশনে আমরা উত্থাপন করতে পারবো। কোনো কারণে যদি একটু দেরি হয় তো সেকেন্ড সেশনে আমরা উত্থাপন করতে পারবো। তবে কালকে সেকেন্ড হাফ থেকে আপনারা যেসব অ্যামেন্ডমেন্ট আনবেন, আমার মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দ যারা অ্যামেন্ডমেন্ট আনবেন, সদস্যবৃন্দ, সেসব অ্যামেন্ডমেন্টে আলোচনা করতে পারবেন। এবং কালকে আছে পরশুদিন সমগ্র দিন আমরা আলোচনার সুযোগ পাবো, এবং পরশুদিন সন্ধ্যার সময় আমরা এর মধ্যে কিছু কিছু পাশ হবে, আর যা যা আলোচনায় থাকবে মানে নোট অফ ডিসেন্ট আছে সেসব বিষয়ে আমরা আলোচনায় আনবো। এবং আলোচনা আমরা করতে দিচ্ছি না তা নয়, তারা করতে দেওয়ার চেষ্টা করার জন্যই কিন্তু এত পরিশ্রম, এবং বিরোধী দলীয় সদস্যবৃন্দ যে সহযোগিতা করছেন আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ। I sincerely appreciate both the Treasury and Opposition bench. Thank you. এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত
মাননীয় সংসদ সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী নেতা সহ মাননীয় সংসদ সদস্যকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় সদস্য হওয়ার কারণে মাননীয় স্পিকারের বাম দিকে বসেছি। আবার বিরোধী দলের ভিতরে আমি বিরোধী দল, একদম সর্ববামে, যে কারণে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা আমার জন্য অত্যন্ত কঠিন। মাননীয় স্পিকারের কৃপা কামনা করছি সবসময়ের জন্য। আপনার নাম তো ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। অতএব সংসদের অ্যাটেনশন আপনার প্রতি আছে। ধন্যবাদ। বক্তব্য অব্যাহত রাখুন দয়া করে। সেই প্রশ্নের প্রেক্ষিতে মাননীয় স্পিকারের কোনো দৃষ্টি আকর্ষণ করার সুযোগ হয়নি, এই কারণে কথাটা বললাম। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা নীলফামারী সদর, যেখান থেকে আমার বাবা অ্যাডভোকেট আব্দুল লতিফ পাঁচবার জাতীয় সংসদে নির্বাচন করে জনগণের প্রচুর ভালোবাসা অর্জন করলেও কোনোদিন নির্বাচিত হননি, সেই এলাকা আমাকে নির্বাচিত করে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি আমার নির্বাচনী এলাকার জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই এবং ভবিষ্যতে ভালোভাবে পথ চলার জন্য দোয়া চাই। মানে স্পিকার, আমরা রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনের সময় রাষ্ট্রের প্রধান ব্যক্তি হয়ে ফ্যাসিবাদের সমস্ত অন্যায়কে মেনে নিয়ে, গুম খুন যাবতীয় অন্যায়কে মেনে নিয়ে সমস্ত অন্যায়ের ক্ষেত্রে মুখে কুলু বেটে যিনি রাষ্ট্রের প্রধান হয়েও কোনো কথা বলেননি, সেই রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানানোর কোনো প্রশ্নই ওঠে না। মানে স্পিকার, আমরা লক্ষ্য করেছি তেল নিয়ে একটি মন্তব্য করার কারণে ফ্যাসিবাদী কায়দায় জামাত ইসলামীর একজন মহিলা কর্মীকে আটক করা হয়েছিল। জনগণের চাপে তাকে মুক্ত করা হলেও এর মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে কিনা দেশবাসী প্রত্যক্ষ করছে। মানে স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে জুলাই সনদে যে বক্তব্য প্রদান করা হয়েছে, সেই বক্তব্যের প্রেক্ষিতে বিচার বিভাগকে পৃথক সচিবালয়ের মাধ্যমে পৃথক করার জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণ যখন তাদের মত প্রকাশ করেন, তাদের বিরুদ্ধে 28 জন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে শোকজ করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। মানে স্পিকার, আমি জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালনকারী দলের প্রতি আমার বক্তব্য যে জুলাই সনদে বারবার করে সংস্কারের প্রশ্ন উঠে এসেছে, সেই জুলাই সনদকে সংস্কারের মাধ্যমে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। মানে স্পিকার, আমি নীলফামারী সদরের একজন প্রতিনিধি হিসাবে নীলফামারী সদরের সমস্যা সম্পর্কে আমার বক্তব্য পেশ করতে চাই। নীলফামারীতে একটি ইপিজেড রয়েছে যেটি অপূর্ণাঙ্গ, কোনো রেল যোগাযোগ নেই, কোনো কন্টেইনার টার্মিনাল নেই। 160 একর জমি অধিগ্রহণ করা হলেও এখনো পর্যন্ত এই জমিতে কোনো ইন্ডাস্ট্রি বাস্তবায়ন করা হয়নি। আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নীলফামারীতে একটি মেডিকেল কলেজ হয়েছে, যে মেডিকেল কলেজটি অপূর্ণাঙ্গ। ছাত্ররা এক জায়গায় ক্লাস করেন, এক জায়গায় আবাসন ব্যবস্থা গ্রহণ করেন,
আর ব্যবহারিক ক্লাসের জন্য আর এক জায়গায় গিয়ে আরেকটি হসপিটালে গিয়ে তারা সেখানে তাদের ব্যবহারিক ক্লাস করেন। এই দুর্বিষহ অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের স্থায়ীভাবে রাস্তা সংলগ্ন ক্যাম্পাস অত্যন্ত জরুরি। মানে স্পিকার, নীলফামারী জেলাতে একটি স্থলবন্দর রয়েছে যা বহুদিন ধরে বন্ধ হয়ে আছে। এই বন্ধ স্থলবন্দরটি বাংলাদেশের সাথে ভারত, নেপাল, ভুটান, চীন 4টি দেশের সাথে বাণিজ্য সম্পর্ক সৃষ্টি করার জন্য ভালো ভূমিকা পালন করতে পারে এবং নীলফামারী জেলার প্রভূত উন্নতি হতে পারে। আমি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে এই স্থলবন্দরটি পুনরায় চালুর ব্যাপারে আবেদন জানাচ্ছি। স্পিকার, নীলফামারীতে যে হাসপাতাল রয়েছে 250 শয্যার হাসপাতাল, যে হাসপাতালটির বিদ্যমান সিট সংখ্যা মাত্র 150টি। একটি বিল্ডিং নতুন হয়েছে যেটি আর্মিরা তাদের আবাসন হিসেবে ব্যবহার করছেন। অবিলম্বে 250 শয্যা নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সেখানে চিকিৎসা ব্যবস্থা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। স্পিকার, আমাকে 2 মিনিট, অন্তপক্ষে 2 মিনিট। জি, 2 মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হলো আপনার জন্য। থ্যাংক ইউ স্পিকার। নীলফামারীর দারণী টেক্সটাইল মিল, যেটা পাকিস্তান আমলে একটি সুগার মিল আকারে প্রথমে বরাদ্দ হয়েছিল, পরবর্তীতে এটি টেক্সটাইল মিল হিসাবে নীলফামারীতে প্রতিষ্ঠিত হয়, যেটা দীর্ঘদিন ধরে কয়েক যুগ ধরে বন্ধ হয়ে আছে। শত শত একর জমি পড়ে আছে, অনেকগুলো স্থাপনা পড়ে আছে। অবিলম্বে এই টেক্সটাইল মিলটিকে চালু করে, টেক্সটাইল মিল আকারে হোক অন্য কোনো মিল আকারে হোক, চালু করার জন্য আমি বিনীতভাবে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে নিবেদন করছি। নীলফামারী শহরের পশ্চিম পূর্ব দিক দিয়ে একটি খাল রয়েছে, বামনডাঙ্গা খাল, যে খালটি খনন কার্য শুরু করা হলো, পরবর্তীতে এটা সম্পন্ন করা হয়নি। এই খালটি যথাযথভাবে খনন করা সম্ভব হলে এই খালে একদিকে নীলফামারী শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, আর একদিকে এই খালের 2 ধারে রাস্তা পাকা করে মানুষের বেড়ানোর সুযোগ করা যাবে এবং একই সঙ্গে পথচারীদের পথ চলার সুযোগ সৃষ্টি করা যাবে, সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা হবে। আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে নীলফামারীতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব। একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার কাজ শুরু হলো, দ্রুত এটি সম্পন্ন করা দরকার এবং এর মাধ্যমে কারিগরি শিক্ষায় আরও নতুন শিক্ষা প্রতিষ্ঠান যোগ করে কারিগরি শিক্ষার উন্নতি করা দরকার। নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমি নীলফামারী জেলা আইনজীবী সমিতির জন্য আইন মন্ত্রণালয়ের বরাবরে 20 শতক জমি ইতিপূর্বে দেওয়া হয়েছিল, যে জমিটি নীলফামারী যে সংশ্লিষ্ট রাস্তার প্রধান সড়কের সংলগ্ন না হয়, পিছনে হয়, এই জমিটি প্রধান সড়ক সংলগ্ন করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি কামনা করছি। অনেকগুলো বিষয় সুযোগ না থাকার কারণে বলা হলো না। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 11 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ফখরউদ্দিন আহমেদ। জনাব ফখরউদ্দিন আহমেদ আপনার নেই, অনুপস্থিত। আলোচনা অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক। জনাব মোহাম্মদ আইনুল হক, আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। সর্বপ্রথম পার্লামেন্টে এসেছি, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবার আপনাকে ধন্যবাদ জানাই। দেশ গড়েছেন শহীদ জিয়া, মা আমাদের খালেদা জিয়া, নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া। 1952 শুরু করে 1971, 90 থেকে 2024 সালে যারা আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। সম্মানিত স্পিকার, আমি এসেছি একদম গ্রাম থেকে। আমি একজন কৃষকের সন্তান। আমার কৃষক পিতা
শ্রমিক পিতারা আমাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আমি তাদের কথা বলার জন্য এখানে এসেছি। আমি চাবো, আমি নির্বাচনের আগে আমার এলাকার মানুষের সামনে বক্তব্য দিয়েছিলাম, আমাকে ভোট দিলে আপনারা ঠকবেন না। আমি যদি এমপি হতে পারি, আপনাদের পাশে থেকে আমি উন্নয়নের কাজ করে যাব। আমি যে এলাকায় বাস করি সেটা কৃষিভিত্তিক এলাকা, মৎস্য চাষের অরণ্য ভূমি এলাকা। আমি চাবো সেইখানে একটি কৃষি ইনস্টিটিউট হওয়া প্রয়োজন, মৎস্য চাষের ইনস্টিটিউট হওয়া দরকার। আমাদের যুব সমাজ আজকে নেশা খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি চাবো বড় এলাকা থেকে নেশা ঢোকে, এই নেশা যেন দেশে ঢুকতে না পারে, বন্ধ করতে হবে। যুবকরা নেশা খেয়ে বাবাকে মাকে হত্যা করে, আর যে সমস্ত নেশাখোর রাতের অন্ধকারে চুরি ডাকাতি করে, মানুষ খুন করে, যার কারণে নেশাকে অবশ্যই না বলতে হবে, যাতে নেশা আমাদের দেশ থেকে উৎখাত হয়ে যায়। মাননীয় স্পিকার, আমাদের রায়গঞ্জ, তারাস, সলঙ্গা দুইটি উপজেলা, একটি থানা, আমাদের এখনও 600 কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। অতীতে যে সরকার ছিল, এটা খুনি চোর দুর্দর্শ ডাকাত ছিল সরকার। সেই সরকার উন্নয়ন না করে খালি ফলাও করে প্রচার করেছে, উন্নয়নের সয়লাভ করে দিয়েছে। মাননীয় স্পিকারের মাধ্যমে বলতে চাই, আমার এলাকার আমি একজন সাধারণ কৃষকের সন্তান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ যেন আমাকে মানুষের ভালোবাসার কাজ করার 5 বছর সঠিকভাবে কাজ করতে পারি। আপনারা জানেন, স্বৈরাচার শেখ হাসিনা খুনির সরকার এই দেশ লুটপাট করে হাজার হাজার করে দেশ থেকে পাচার করেছে। ওই সরকার কেন দেশ থেকে পালিয়েছে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেন ওই সমস্ত কাজে আমরা লিপ্ত না হই। আমি এলাকার বাসীকে কথা করেছি, আপনারা আমাকে এমপি বানান, তাহলে দুর্নীতিমুক্ত থেকে আমি আপনাদের কাজ করব। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার এলাকায় একটি জয়সাগর, বিশাল কয়েকশো একর জমি একটা জয়সাগর রয়েছে, চলন বিল রয়েছে। সেইখানে যদি আমরা কিছু করতে পারি, আধুনিকতার মাধ্যমে কিছু উন্নয়ন করতে পারি, সেখানে আমরা সেইখানে কাজ করলে আমাদের মাছের বেশি উৎপাদন হবে। যে সরকার ক্ষমতা ছিল, ক্ষমতা থাকা অবস্থায় সেই এলাকার মাছ নষ্ট করে দিয়েছে, ঝিনুক নষ্ট করে দিয়েছে, সেইখানে মাছের আর কোনো অস্তিত্ব নেই। আমাদের মাননীয় মৎস্যমন্ত্রীর মাধ্যমে বলতে চাই, সেই মৎস্য ভূমিগুলো যাতে কীভাবে আধুনিকতা করে আবার মৎস্য চাষের উপযোগী করে যাতে মৎস্য চাষ আমরা করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কৃষিভিত্তিক এলাকা, সেইখানে উৎপাদিত কাঁচামাল যেগুলো রয়েছে, সেইখানে একটি কোল্ড স্টোরেজ দরকার। কোল্ড স্টোরেজ করলে সেইখানে আমাদের কৃষকরা সেখানে মাল রেখে সঠিক মূল্যে বিক্রি করতে পারবে। আমাদের তারাস থেকে বগুড়া একটি রাস্তা রয়েছে, ওই রাস্তার রানীরহাট এবং তারাসের মাঝখানে একটি দুর্গম এলাকা। সন্ধ্যা হলেই চুরি ডাকাতি ছিনতাই শুরু হয়ে যায়, আর নেশার সয়লাভ হয়ে যায়। তাই আমি মাননীয় স্পিকারের মাধ্যমে বলতে চাই, সেখানে একটি পুলিশ ক্যাম্প হওয়া দরকার। ওইখানে পুলিশ ক্যাম্প হলে এইসব দুর্নীতি মানুষগুলোকে আমরা সাহায্য করে এলাকার নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত আমরা করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমার এলাকার মানুষ আমাকে যে আশা নিয়ে ভোট দিয়েছে, আমি যেন সেই আশা আমি এই সংসদের মাধ্যমে আমি পূরণ করতে পারি। আমার এলাকার মানুষ খুবই গরিব, কৃষক, শ্রমিক। তো সেই আজকে আমাদের যে ফ্যামিলি কার্ড রয়েছে, এই ফ্যামিলি কার্ড খুব অতি তাড়াতাড়ি আমার এলাকায় দেওয়া হয়। আর আমাদের একটি দল নির্বাচকে বলেছিলেন, কিসের ফ্যামিলি কার্ড? আমি বলবো, নে তোর ফ্যামিলি কার্ড। আজ তো ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হয়েছে। তো এমনভাবে কথা বলেছে, তুই তিরস্কার করে বলেছে। কথা বলবেন একটু সংযত ভাষায়, যাতে ঢেল মারলে পাটকেল খেতে হয়। আমি বলতে চাই, আপনারা জ্ঞানী ইসলামের লেবাস পরে আমাদের অপমান করবেন, এইটা আমরা সহ্য করব না। ভবিষ্যতে বক্তব্য যা দিবেন সেটা সুন্দর ভাষায় বক্তব্য দিবেন। আমাদের মতো যাতে মানুষ আপনাদের বক্তব্যের পাল্টা বক্তব্য না দেয়। মাননীয় স্পিকার, আমি দোয়া চাই
আল্লাহর কাছে রহম চাই। আল্লাহ যেভাবে আমাকে বিপুল ভোটে রায়গঞ্জ তার সলঙ্গার এত ভোটে কেউ হতে পারে নাই। আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম, সেখানে 14 সালে আওয়ামী লীগ আমাকে ঠেকাতে পারে নাই, সেখানে আমি জয়যুক্ত হয়েছিলাম। কলেজে 3 বার ভিপি ছিলাম, মাননীয় স্পিকার। আমি রাজপথে উঠে এসেছি, আমাদের ধরে নিয়ে নির্যাতন করে আমাকে 6 জনকে কাঁচামরিচ বেলুনের করে সমস্ত শরীরে আমাদের মেখে দেওয়া হয়েছিল। মানুষ শুধু তাই নয়, ফখরুদ্দিন মনিনের সময় আমাদের নেত্রী বেগম খালেদা যখন গৃহবন্দী, তারেক রহমান যখন জেলে, তখন রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেলে গিয়েছিলাম। আমাকে সহ 3 বছর জেল হয়েছিল মাননীয় স্পিকার। আমরা রাজপথে উঠে এসেছি। আমরা রাজপথে কি অবস্থা, মানুষ কি চায় সেটা আমরা জানি, কে কোথায় থাকে সব আমার পরিচিত। তাই মাননীয় স্পিকার, আপনার মধ্যে বলতে চাই, যেহেতু আমি কৃষকের সন্তান, একটু ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য, প্লিজ বসুন। মাননীয় সদস্যবৃন্দ, এখন আইন প্রণয়নের কার্যাবলী দিনের সম্পূরক কার্যসূচি 3 অনুযায়ী আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর সংশোধনকল্পে আনিত একটি বিল, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর সংশোধনকল্পে আনিত একটি বিল, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে সংসদে উত্থাপিত আকারে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 এর সংশোধনকল্পে আনিত বিলটি, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4 ও 5 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4 ও 5 এ বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। অতএব বিলের দফা 1, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এ বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 এর সংশোধনকল্পে আনিত বিলটি বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন বিল 2026 পাশ হলো। সর্বসম্মতিক্রমে পাশ হলো। ধন্যবাদ। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2016 এর সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2016 সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2016 সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় আবারও সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এবং 3 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এবং 3 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সম্মানিত সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2016 সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ হল। সম্মানিত সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন 1996 রহিতকল্পে আনিত একটি বিল বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে
আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন 1996 রহিত কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন 1996 রহিতকল্পে আনিত বিলটি বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো।